দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠান দেখার জন্য। সাথে আছি আমি ইমরুল কায়েস। প্রিয় দর্শক, আজ প্রবাসী মুখের 502তম পর্ব প্রচার হচ্ছে। আমরা আজ কথা বলবো যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অবস্থানে, বিশেষ করে সেখানে আমাদের বাংলাদেশিরা কেমন আছেন সেই সব বিষয় নিয়ে জানার চেষ্টা করব। আমাদের সাথে আলোচনার জন্য দুজন অতিথি সংযুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার তারেক চৌধুরী। আপনাকে বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন দিনাত জাহান, শিক্ষক, ইউনিয়ন পাবলিক স্কুল, ওকলাহোমা, যুক্তরাষ্ট্র। আপনাকে বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি। আমরা যেমনটি বলছিলাম যে এই করোনাকালে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে কেমন আছে তাদের বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আমি প্রথমেই দিনাত জাহান আপনার কাছে জানতে চাইব যে আপনি কতদিন ধরে সেখানে আছেন এবং কি করছেন। তারপরে আপনার কাছে আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে জানতে চাইব। আপনার প্রসঙ্গে আগে জানতে চাইব যে আপনি কেমন আছেন, কি করছেন, কতদিন ধরে আছেন, এই প্রসঙ্গগুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে রমজানুল মোবারক জানাতে যাচ্ছি এবং বাংলা ভিশনকে এবং প্রবাসী মুখকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করবার জন্য। আমি এখানে যুক্তরাষ্ট্রে বসবাস করছি 2004 সাল থেকে, প্রায় 17 বছর। আমি নিউ ইয়র্কে ছিলাম 8 বছর আর এখানে বসবাস করছি। তারপরে এখানে আমি পাবলিক স্কুলে শিক্ষকতা করছি। আর এখনকার বর্তমান করোনা পরিস্থিতি এখানে অনেকটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি। এখানে এমনিতেই এখানে খুব একটা ঘন বসতি নয়। ওকলাহোমা স্টেটে আমি যেই শহরটাতে থাকি তালসাতে, এখানে তেমন পাবলিক ট্রান্সপোর্টও ইউজ হয় না, সবাই ব্যক্তিগত ট্রান্সপোর্ট ইউজ করে। তো সংক্রামক হওয়ার তেমন সম্ভাবনা নেই। তারপরেও এখানে সিডিসি কে ওরা খুবই স্ট্রিক্টলি ফলো করছে, যার জন্য এখন অনেকটাই স্বাভাবিক। এবং আজকের আমি যেটা নিউজে দেখলাম যে অলমোস্ট মোস্ট অফ দ্য পিপল প্রথম ডোজ ভ্যাকসিনেট হয়ে গেছে এবং দ্বিতীয় ডোজেও প্রায় অর্ধেকের মতো দ্বিতীয় ডোজ। মানে আপনি বলতে চাচ্ছেন যে ওকলাহোমার এই মুহূর্তে যে পরিস্থিতি, করোনা পরিস্থিতি, সেটা অনেকটাই স্বাভাবিক। নতুন করে ইনফেকশনের সংখ্যা কি মানে একেবারে ইনফেকশনের সংখ্যা খুবই কম। 200, আমি আজকে যা দেখলাম 206 জনের মতো হসপিটালাইজড হয়েছে। সো এটা অনেকই কম গত বছর, মানে গত কয়েক মাসের তুলনায় এখন অনেকটা। সেই জন্য এখন এখানকার অন্যান্য সবকিছুই স্বাভাবিকভাবে শুরু হয়েছে অলরেডি। এই যে আপনি যে মানে করোনা পরিস্থিতি সেখানে নিয়ন্ত্রণ করার কথা বলছেন, আমরা তো জানি যে যুক্তরাষ্ট্রে আসলে গত বছর আমরা যে অবস্থা দেখেছিলাম যে খুবই ভয়াবহ অবস্থা দেখেছিলাম এবং বিশ্বে করোনা আক্রান্তের সবচেয়ে মৃতের সংখ্যা বেশি ছিল যুক্তরাষ্ট্রে এবং সেই সাথে আক্রান্তের সংখ্যা বেশি ছিল। কিন্তু এবছর এসে যখন দ্বিতীয় ওয়েভ বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখছি, সেখানে যুক্তরাষ্ট্র যে বা ওকলাহোমাতে এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে কারণ যদি আমাদেরকে জানান। সেটা আমি আগেই বললাম যে এখানে অতটা ঘন বসতি নয় এই স্টেটটাতে। এখানে একটু এমনিতেই একটু কম ছিল। তারপরে ভ্যাকসিন এখানে খুব দ্রুত কার্যকরী হয়েছে। সেটা তো ভ্যাকসিন আসছে বা ভ্যাকসিন এখন নিচ্ছে, কিন্তু আগে থেকে কি সংক্রমণ কম ছিল সেখানে নাকি? আগে থেকে তুলনামূলক অন্য স্টেটের তুলনায় কম ছিল। আর এখানে খুব আমি দেখেছি যে খুব স্ট্রিক্টলি যে সিডিসি রুলগুলো ফলো করেছে। মাস্ক, ম্যান্ডেটরি মাস্ক ব্যবহার করা এবং সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা ওরা খুব স্ট্রিক্টলি করেছে। সেই তুলনায় আমি এখানে খুব একটা দেখিনি ওরকম। এমনকি কোনো আমাদের মধ্যে খুব কম বাঙালি যারা আমরা কমিউনিটিতে আছি, বাংলাদেশি কি পরিমাণে আছে ওকলাহোমাতে এবং হ্যাঁ বাংলাদেশিরা কি পরিমাণে আছে এবং তাদের যে কথাটা আপনি বলছেন যে বাংলাদেশিরা খুব বেশি সংক্রমিত হয়নি, তো সেখানে কি পরিমাণ বাংলাদেশি আছে এবং আমাদের এখানে বাংলাদেশি কমিউনিটি খুব ছোট। আমরা 350 থেকে 400-র মতো বাংলাদেশি রয়েছে এখানে, তো খুব বেশি না। এবং সেই জন্য ওই যেটা বললাম যে এত বেশি খুব বেশি লোক সমাগম কম এখানে, সেই জন্য সংক্রমণটা কম ছিল। আপনি বলতে চাচ্ছেন তো সবাই আসলে সচেতন এবং সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলছে, এই কারণে সেখানে সংক্রমণ সবাই সচেতন এবং প্রতিটা ক্ষেত্রে এখানে সিডিসি কে খুব রুলগুলো খুব স্ট্রিক্টলি ফলো করেছে। জি,
আমরা বুঝতে পেরেছি। আমরা ব্যারিস্টার তারেক চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে করোনার গল্প আমরা শুনছিলাম আমেরিকার ওকলাহোমা থেকে, সেখানে দিনাত জাহান আমাদেরকে জানাচ্ছিলেন। আপনার কাছে যেটা জানতে চাইবো যে ব্রিটেনের পরিস্থিতি কি, ব্রিটেনের এই মুহূর্তে করোনার অবস্থা কি, এবং আমাদের বাংলাদেশি কমিউনিটিরা কেমন আছেন? ব্রিটেনের পরিস্থিতি ভালো, খুবই ভালো বলতে হবে। আমরা মৃতের সংখ্যা এখন খুবই কম, 4, 5, 6, গতকালকে অবশ্য 23 জনের মতো ছিল। এবং আমরা লকডাউন 4 স্তরে তুলে দেওয়ার চেষ্টা করতেছি ব্রিটিশ সরকার। সেই হিসাবে সর্বশেষ স্তর যেটা রয়েছে 17 মে হবে। সুতরাং আমরা ব্যবসা বাণিজ্য সবকিছুই এখন শুধুমাত্র হাউস হোল্ডের যে মিক্স অ্যালাউ করে নাই, গার্ডেন পর্যন্ত 6 জন টু হাউস হোল্ড অ্যালাউ করতেছে। অর্থাৎ আপনার হাউস হোল্ড বা 6 এর অধিক তুমি খুললেও কিছু রেস্ট্রিকশন রয়েছে। সুতরাং আমাদের অবস্থা ভালো, অনেক ভালো, সবচেয়ে ভালো। আমরা অ্যাডাল্টের প্রায় 1/4 মতো আমরা মানে ডাবল ডোজ মানে হয়ে গেছে ভ্যাকসিন। আমরা প্রায় ডাবল ডোজ হয়ে গেছে 1 কোটির মতো, আর 3 কোটির উপরে হয়ে গেছে। সুতরাং আমরা সেদিক থেকে খুবই ভালো অবস্থানে। চিন্তা ভাবনা করছে যে লকডাউন তুলে দিয়ে আমরা খাঁটি বাংলায় বললে 21শে জুন লিবারেশন ডে এর মতো তারা ঘোষণা করেছে। 21শে জুন আমরা সবকিছু থেকে মুক্ত আর কি, সেজন্য প্রধানমন্ত্রী বলেছে যে লিবারেশন ডে হবে আর কি। আমরা করোনা সেই হিসেবে আগাচ্ছে। আমাদের এখানে একটা ওয়ারি বা শঙ্কা রয়েছে, ভেরিয়েন্ট আসার পরে এগুলি ভ্যাকসিন গুলোকে অকার্যকর করে দিবে বা হয় কিনা সেটার জন্য একটু চিন্তা রয়েছে। তারপরও সরকার আরেকটা চিন্তা করছে অ্যাডভান্স হিসাবে। আপনারা জানেন যে ব্রিটেনে প্রায় 70 মিলিয়নের মতো ডোজ, মানে জনের 6টার মতো হবে ভ্যাকসিন পাবে এরকম। সুতরাং ভ্যাকসিনের দিক দিয়ে আমরা অনেক দূর আগে গেছি আর কি। সুতরাং সেদিক থেকে নিরাপদ। এবং সরকার যারা এল্ডারলি রয়েছে তাদের হয়তো থার্ড ডোজ করে, সেজন্য ফাইজার থেকে কিছু কিনছেন। আর একটা যেটা হচ্ছে যে আমাদের আন্ডার 30 যেটা, সেটাতে অক্সফোর্ড যে ভ্যাকসিনটা একটু ব্লাড ক্লট হয়ে যায়, সেজন্য এটার পরিবর্তে ফাইজার দিবে, সেজন্য নিয়ে আসা হচ্ছে। সুতরাং ওভারঅল পরিস্থিতি আমাদের খুবই খুবই ভালো, সন্তোষজনক ভাবে এগুচ্ছি। একমাত্র সংখ্যা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বা কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, এগুলি বলছে যে ভ্যাকসিনের কার্যকারিতা আপনার ল করে দিতে হ্যাঁ, পারে। সেটাই আমরা জানতে চাইবো। যদিও আপনি গবেষক না বা ওই মেডিকেল লাইনের লোক না, তারপরে আপনার কাছে জানতে চাইবো যে সেখানে কি ধরনের আলোচনা শুনছে, যে এই যে আমরা যে অ্যাস্ট্রাজেনেকার মানে অক্সফোর্ডের যে ভ্যাকসিন, সেটা আমাদের দেশেও নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে সেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে খুব বেশি একটা কার্যকর হবে কিনা তা নিয়ে এক ধরনের সন্দেহ রয়েছে। আফ্রিকান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকর কিনা তা নিয়ে এক ধরনের সন্দেহ রয়েছে। তো সেখানে আসলে কোন ধরনের আলোচনা শুনছেন ব্রিটেনে? ব্রিটেনে যেটা হচ্ছে যে ভেরিয়েন্ট যেটা ইন্ডিয়ান, আমরা বিশেষ করে রেস্ট্রিকশনটা ইন্ডিয়া থেকে আটকানোর জন্য লেটে করা হয়েছে। এটা পলিটিক্স রয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল, সেই জন্য ওই যে রেড লিস্টে ঢুকানো হয় না, সব শেষে রেড লিস্টে ঢুকানো হচ্ছে। তারপরে ইতিমধ্যে মানে যারা ভারতীয় ঢুকে পড়েছে এখানে, যার ফলে এইটা একটা সংখ্যা কাজ করতেছে। তারপরেও আমরা এখনো কোন ধরনের মানে সিরিয়াস কোনো কিছু হয় না। দু একটা জায়গায় করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সংখ্যা নাই। আর ব্লাড ক্লট যেটা বলা, এটা হচ্ছে অ্যাভয়েড করা যায়। ভ্যাকসিন অক্সফোর্ডটা ইউজ করবে না। আমাদের যে যে এটা মিলিয়নে একটা আর কি বলতে, এমনকি প্যারাসিটামল হয়তো তার চেয়ে বেশি দূর পারা যায়, অথবা আমরা যদি কেউ প্লেনে হাইতে ফ্লাই করি তখনও ব্লাড ক্লট হতে পারে। সুতরাং এটাকে অনেকেই সেভাবে দেখছেন না। 30 কিন্তু প্রবলেম, সেজন্য 30 জন্য ইউজ করবার ডিসিশন নিয়ে নিছে। আর ভেরিয়েন্টের ক্ষেত্রে আমরা রেস্ট্রিকশন দিয়েছি, সর্বশেষ যেটা রেস্ট্রিকশন ইন্ডিয়া থেকে রেড লিস্ট আসলে হলে দুইবার টেস্ট করতে হবে। সবকিছু মিলিয়ে সংখ্যা এখন একটু কম। একটা সংখ্যা রয়েছে, অনেকেই বলতেন, সায়েন্টিস্টরা বলতেছেন আমরা যে হারে রিল্যাক্স হয়ে যাচ্ছি, হয় আসতে পারে আর কি।
সরকারি থার্ড ওয়েভ না আসে, তাহলে আমরা যেভাবে প্রধানমন্ত্রী বলেছেন, বরিস জনসন বলেছেন যে জি 21শে জুন থেকে আমরা মুক্ত, আসলে হয়তো মুক্ত হব। আর প্রায় অলমোস্ট অনেক লোকজন ফার্স্ট ডোজ দিয়ে দিয়েছে আর কি। আমাদের ফার্স্ট ডোজ বয়স ভিত্তিক হচ্ছে, বাংলাদেশে হবে জি 90, তারপরে 85, তারপরে 80, 70 এরকম করতে করতে এখন যেটা চলছে বর্তমানে ওভার যারা রয়েছে। জি তারেক চৌধুরী, তা- তারেক চৌধুরী আপনি সংযুক্ত থাকেন, আপনার কাছে আবার আসবো আমরা। জিনাত জাহান, আপনার কাছে জানতে চাইবো যে আপনি সেখানে বলেছেন যে শিক্ষকতা করছেন, তো এখন সেখানকার শিক্ষা পরিবেশ কেমন? ক্লাসগুলো কি চলছে এবং অনলাইনে কি ক্লাস নিচ্ছেন, নাকি কিভাবে আপনারা শিক্ষা কারিকুলাম চালাচ্ছেন? জি ধন্যবাদ। আমরা এখানে দুই রকমই চলছে এখন, ইনফেসেও চলছে এবং অনলাইনেও চলছে। যারা ইনফেসে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে সীমিত আকারে তাদেরকে ওখানে ক্লাস করাচ্ছে, বাট আমি ব্যক্তিগতভাবে যাইনি, আমি অনলাইনেই ক্লাস করাচ্ছি, আমার বাচ্চাদেরকে অনলাইনেই রেখেছি আরেকটু আমি স্বাভাবিক হবার জন্য। তো আমরা অনলাইনে ক্লাসগুলো এভাবে চালাচ্ছি যে আমরা জুম ইউজ করছি, মেনলি স্টুডেন্টদের সাথে দিনে একবার জুমে তাদেরকে অ্যাটেন্ড করছি। দেন এখানে দুটো প্রোগ্রামের মতো আছে যেটা ক্লেভার বা ক্যানভাস বলে, ওখানে বাচ্চাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, ওই অ্যাসাইনমেন্ট গুলা ওরা টাইমের একটা লিমিটেশনের মধ্যে শেষ করে দেয়, দেন ওইটা গ্রেডিং করা হয় ওভাবে। এবং কিছু ভিডিও ফুটেজ থাকে রিলেটেড সাবজেক্টের সাথে, সেই ভিডিও ফুটেজের উপরে ডিপেন্ড করে ওদেরকে কোয়েশ্চেনারি দেওয়া হয়, দেন ওই কোয়েশ্চেনের আনসার দেওয়া, ওইটার উপরে গ্রেডিং হয়। তারপর জি ওদেরকে রাইটিং স্কিলের জন্য টপিকস দিয়ে দেওয়া হয়, সেগুলো ওরা করছে। এবং ছোট বাচ্চারা যারা প্রথমত যারা এটাতে অভ্যস্ত ছিল না, টাইপিং ভালো করে পারতো না, তাদেরকে টাইপিং এর জন্য এক্সট্রা ক্লাসের মতো করা হয়েছে। এবং ওরা যে প্র্যাকটিসটা করে ওইটাও মানে 10 মিনিটস করলো কি কতক্ষণ করলো জি ডেলি, সেটারও একটা মনিটরিং থাকে যে ওরা কতক্ষণ করছে, তো আমরা এটা দেখতে পারি। তো ওভাবে জেনাত, জি আমরা বুঝতে পেরেছি। জেনাত, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বললেন যে ইনফেস অর্থাৎ সরাসরি অনেকে ক্লাসে যাচ্ছে, এটা কি কর্তৃপক্ষ স্বাধীন করে দিয়েছে যে কেউ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারে অথবা ক্লাসে গিয়ে ক্লাস নিতে জি পারে? এবং জি এটা স্টুডেন্টদের এটা ক্ষেত্রে গত আরেকটি বিষয়, এর সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে সেখানে স্টুডেন্টদের কোনো শ্রেণী বিভাগ করা হয়েছে কিনা, যে এই শ্রেণী থেকে এই শ্রেণী পর্যন্ত তারা স্কুলে উপস্থিত হতে পারবে বা সীমিত সংখ্যা, কিভাবে একটু বুঝিয়ে যদি বলেন। না, এটা সব গ্রেডের জন্যই ওরা এটা ওপেন রেখেছে, যারা ইনফেসে যেতে চায়। যেমন লাস্ট সেমিস্টারে খুব অল্প সংখ্যকই ইনফেসে গিয়েছিল, বাট এই সেমিস্টারে মোস্ট অফ দ্য সবাই অনেকেই আমি দেখেছি যে ইনফেসেই যাচ্ছে। বাট ওইটার মধ্যে ওরা রেস্ট্রিকশন, আমি যেহেতু যাইনি ওখানকার পরিস্থিতিগুলো এখনো আমি ক্লিয়ারলি জানি না, জি বাট জি আমি শুনেছি যে ওরা খুব সবকিছু মেনটেন করার ট্রাই করেছে, বাচ্চাদেরকে ঢোকার সময় সবকিছু টেম্পারেচার চেক করছে এবং ক্লাসের মধ্যে ডিস্টেন্সটা মেনটেন করে ওইভাবে ক্লাস মেনটেন করতে পারছে। তো এটা যাক, স্বাধীন করে এ- এটি দিয়েছে, হ্যাঁ অনেকটাই হ্যাঁ, স্বাধীন, যে যে যেতে চায় সে যাবে, যে যেতে চায় না সে যাবে না। এটা ভালো ভালো খবর যে সেখানে আসলে শিক্ষা ব্যবস্থা এভাবে চালু করা হয়েছে এবং যেহেতু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। যাই হোক, আপনার কাছে জানতে চাইবো যে এবার তো আমরা একটা অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে এই রমজান মাস এসেছে আমাদের কাছে, বিশেষ করে মুসলমানদের জন্য, এবং সেখানে যারা বাঙালি মুসলমান রয়েছেন তারা নিশ্চয়ই রোজা পালন করছেন। তো এই গল্প যদি শোনেন যে কীভাবে রোজা পালন করছেন এবং ইফতারিগুলো সেখানে আপনারা কি আগের মতোই বানাচ্ছেন নাকি, এই সব বিষয়ে যদি জানান। জি আলহামদুলিল্লাহ, আমরা রোজা পালন করি সবসময়। গত বছর থেকে একটু ডিফারেন্ট, এখানে আমরা আহ, আমাদের একটা কমিউনিটি মসজিদ আছে, সেখানে তারাবির নামাজ হয় সবসময়, এখানে মেয়েরা এবং ছেলেরা সবাই নামাজ পড়তে যেতে পারে এবং ওটা আমরা খুব এনজয় করতাম। তো গত বছর থেকে প্যান্ডামিকের কারণে ওটা বন্ধ। এই বছর অবশ্য আমি চালু হয়েছে সীমিত আকারে, যারা যেতে চায় অল্প সংখ্যক শুরু হয়েছে। এবং হ্যাঁ, আমরা তো বাঙালি, আমাদের ইফতার খেতে ইচ্ছে করে রোজা সারাদিন রাখার পরে, তো ইচ্ছে করে, তো ওটা আমরা নিজেরাই চেষ্টা করি। এখানে ওইরকম ভাবে বাঙালি রেস্টুরেন্ট, ইন্ডিয়ান কিছু রেস্টুরেন্ট আছে, বাট বাঙালিরা ওরকম করে রেস্টুরেন্ট করেনি, এটা যেহেতু আমাদের কমিউনিটি ছোট। বাট আমরা পারিবারিক ভাবে কিছু ফ্যামিলি একসাথে আমরা অনেক সময় একত্রিত হয়ে আমরা ইফতার করি, ওটা সেলিব্রেট করি। বাট এই বছর আমরা আসলে এখনো গ্যাদারিংটা অ্যালাউ করছি না, আমরা কারো বাসায় কেউ যাচ্ছি না, আমরা যার যা নিজের বাসায় করার চেষ্টা করছি, কিন্তু আলহামদুলিল্লাহ রোজা করতে পারছি, এটাই।
যাক, ঘরে বসে এবারের বছরের মধ্যে ইফতার করুন। নিশ্চয়ই ভবিষ্যতে সেরকম সময় আসবে যখন একসাথে হওয়া যাবে। ওখানে নিশ্চয়ই কমিউনিটি আছে যে বাংলাদেশিরা রয়েছেন, তাদের কি কোনো ধরনের সমিতি বা এই ধরনের কোনো সংগঠন আছে কিনা, এবং আপনাদের সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ড সেগুলোর অবস্থা যদি জানাতেন, অর্থাৎ ইন্টারনাল যে আপনাদের কার্যক্রম সেই কার্যক্রমের বিষয়ে যদি জানান। জি, আমাদের ছোট করে একটি সংগঠন আছে। আমরা কিছু ফ্যামিলি মিলে আমরা আহ, আহ, যে বাংলাদেশের ঐতিহ্যগুলো আহ, একসাথে সেলিব্রেট করার চেষ্টা করি, যেমন পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি। সেগুলো আমরা অনেক সময় ঘরোয়া ভাবে বাসার মধ্যেও করি, আর একটু যখন মনে করি একটু বড় অনুষ্ঠান যায় পহেলা বৈশাখ, তখন আমরা অডিটোরিয়াম নিয়ে আমরা একটু সেলিব্রেট করি বাচ্চাদের সাথে। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই করা, পরিচিত হওয়া ওরা আমাদের দেশের কালচারের সাথে, আমাদের দেশের খাবারের সাথে, দেশের কাপড়ের সাথে এবং ড্রেস আপের সাথে। হ্যাঁ, ওভাবে আমরা করি। বাট এই 2 বছর যেহেতু প্যান্ডামিক, আমরা জি। সবকিছুই আসলে বন্ধ রেখেছি। কিন্তু অনলাইনে আমরা আমাদের কার্যক্রম কিছু কিছু করছি, অনলাইনে আমরা বসছি, সেরকম আর কি। আহ, নিশ্চয়ই, যেহেতু প্যান্ডেমিকের কারণে সম্ভব হয়নি অনলাইনে কার্যক্রম চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের যে নিজস্ব যোগাযোগ সেটি অনলাইনের মাধ্যমে মানে সম্ভব হচ্ছে। কিন্তু কমিউনিটির অন্যান্য কার্যক্রম যেমন কারো যদি কোনো ধরনের সহায়তা লাগে এই করোনাকালে বিশেষ করে, বা অন্য ধরনের কোনো, বা কারোর স্বাস্থ্য সামগ্রীর দরকার বা এ ধরনের কোনো হ্যাঁ, সেটা সেরকম সেরকম হ্যাঁ, সেরকম যদি কোনো কিছু হয়, তো আমরা ওভাবেই যোগাযোগ করে নিচ্ছি। তখন কারো হেল্প লাগলে আমরা ওটা আহ, কিনে ও তার দৌড়ে দিয়ে এসছি। তো এখন তো অনেকটাই স্বাভাবিক অ্যাকচুয়ালি, এখন ওই ভয়টা আমাদের নেই, সবাই মোটামুটি বের হতে পারছে, করতে পারছে। তো যেটা প্রথম দিকে ছিল, তখন কারো কিছু প্রয়োজন হলে আমরা জানতে পারলে আমরা ওভাবে হেল্প করে এসছি। হয়তো দেখা করিনি, বাট দিয়ে এসছি, এরকম আর কি। অর্থাৎ যারা বাংলাদেশি রয়েছেন, আপনি বললেন 300, 350 বা 400-র মতো রয়েছেন, সবাই কি এখন ভালো আছেন? অর্থাৎ সবারই কাজকর্ম রয়েছে, কিংবা কেউ কি বেকার হন নাই, কিংবা কাজ হারিয়েছেন কিনা, এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা? হ্যাঁ, এখানে বেশিরভাগই ব্যবসায়ী, তাদের নিজস্ব ব্যবসা করেন। আম, যদিও আমি 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 এবং আমার হাজবেন্ড আমরা ব্যবসা করি না। আমরা আমার হাজবেন্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার। তো আমি এখন ওরকম শুনিনি এখানে, আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। তবে এখানে গভর্নমেন্ট থেকে তো অনেক সহযোগিতা করেছেন, যেটাতে অনেক হেল্প হয়েছে। অনেক লোন দিয়েছেন যারা ব্যবসায়ী, যাদের হয়তো লসে ছিলেন। তো আমার মনে হয় ওটাতেই হেল্প হয়েছে অনেকটা। আমরা আমরা সেই গল্প শুনবো, তো তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আবারও প্রবাসী মুখ অনুষ্ঠানে আমাদের আলোচনা শুরু হবে এবং আপনারা যুক্ত হবেন। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমরা কথা শুনছিলাম জিনাত জাহানের। তো আপনি সেখানেকার পরিস্থিতি বলছিলেন এবং যারা ব্যবসা বাণিজ্য করছিলেন তাদের কথা বলছিলেন। আমি স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কি সরকারের পক্ষ থেকে প্রণোদনা পাচ্ছেন কিনা, বা কর্তৃপক্ষ যে প্রণোদনার কথা বলেছেন সেই সহায়তা পাচ্ছেন কিনা? আম, অবশ্যই পাবার কথা, কারণ এখানে খুব ইজি পদ্ধতিতে আমি যতটুকু শুনেছি প্রণোদনা দিচ্ছেন এবং বেকার ভাতা দিচ্ছেন। এখনো পর্যন্ত বেকার ভাতা দিচ্ছেন আগামী সেপ্টেম্বর পর্যন্ত। যারা যাদের যেটাকে বলে এখানে 2 রকম ভাবে এটা কার্যকরী করছে। যেমন স্টেটের থেকে একটা বেকার ভাতা দেওয়া হয় যেটা রেগুলার, এবং এখন এক্সট্রা ফেডারেল থেকেও তারা বেকার ভাতা দিয়েছে, যেটা সেটা বেশ ভালো পরিমাণে, যারা কাজ করলে যতটুকু পাওয়া যায় তার মতনই। তো আমার মনে হয় সেরকম সহযোগিতা সবাই পাচ্ছেন আর ইন্ডিভিজুয়ালি এখন তো ওভাবে। এখন তো ভালো হওয়ারই কথা, কারণ আগে যখন ট্রাম্প প্রশাসন ছিল, পরবর্তীতে বাইডেন প্রশাসন আসার পরে আমরা তো সবাই মনে করছি যে তারা অভিবাসন বান্ধব। সেক্ষেত্রে নিশ্চয়ই এই সাহায্য সহযোগিতার পরিমাণ বাড়ার কথা এবং সবাই পাওয়ার কথা, বিশেষ করে জি, অভিবাসীরা। জি, সবাই সবাই না, ওইটা আসলে এটা তো ট্রাম্প প্রশাসনের সময়ও আমরা কিছু পেয়েছি, যেটা ওই রকম ভাবেই। এবং বাইডেন আসার পরে আমরা আরেকটা ভালো প্রণোদনা, যেটা একটু বেশ বড় অ্যামাউন্টের, তো সেটা জি। দেওয়া হয়েছে। আমার মনে হয় সেটা দিয়ে অনেকেরই লাভবান হয়েছেন আর কি। তারেক চৌধুরী, আপনার কাছে জানতে চাইব যে অনেকে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী অবৈধদের জন্য ব্রিটেন সরকার কিছুটা নমনীয়। তো বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন, যারা বিশেষ করে অবৈধ রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নমনীয়তার সুযোগটি কিভাবে কাজে লাগানো যায়, বা তারা কাজে লাগাতে পারছেন কিনা বা পারবেন কিনা?
ধন্যবাদ। আসলে বাইরে থেকে অনেক ধরনের সংবাদ আসে। আপনার আগে এই যে দিনাত আপাকে বলছেন আমেরিকার কি অবস্থা। এখানে ওই যে প্রণোদনার কথা একটু এড করতে দেই। এখানে কিন্তু আচ্ছা ঠিক আছে, একটা বলেন। জি বলেন, প্রণোদনার প্রণোদনার ব্যাপারে ব্যাপারে বলেন। ব্রিটেনে একটা শ্রেণীর লোক কিন্তু রাস্তায় বসে গেছে, আর এক শ্রেণীর লোক কিন্তু অবস্থা ভালো হয়েছে। মানে আচ্ছা অনেক 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 প্রণোদনা পেয়েছে আর কি। স্বাভাবিকভাবে যে ইনকাম হতো তার চেয়ে অনেক বেশি প্রণোদনা পেয়েছে আর কি। সুতরাং এক শ্রেণীর লোক রাস্তায় বসে গেছে, এক শ্রেণীর লোক পয়সাওয়ালা হয়ে গেছে। মানে এটা সবাই সব সময় বলতে চায় না, কিন্তু অনেকে ভালো অবস্থানে আছে। মানে এটা ডিপেন্ড করে কোন ক্লাসের বিজনেসম্যান, কোন ক্লাসে আপনি আছেন, আপনার ইকোনমিক অবস্থাটা কি। প্রণোদনা বিভিন্ন ভাবে দিয়েছে, কমপক্ষে 10 টাইমস বিভিন্ন ভাবে দিয়েছে। আপনার মনে করেন আপনার বিএটি এক জায়গায় ইয়ে করেছে, আরেক জায়গায় আপনার লোন দিয়েছে, আপনাকে গ্রান্ট দিয়েছে, কাউন্সিল থেকে দিয়েছে, সরকার থেকে দিয়েছে। সুতরাং এখানে যেটা হয়েছে সেই অর্থে মানে ক্লাসিফাই যদি করেন তিনটা অংশ, যারা হিউজ পয়সা বা বিশাল ব্যবসায়ী তারা বেশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিডিল ক্লাসে একটা লোক হয়তো প্রণোদনার কারণে নর্মাল মতো ব্যবসা হয়েছে, তার হয়তো একটা অবস্থা ভালো হয়েছে, নর্মাল থাকলে এত এরকম হতো না। আর একদম যারা নিচু শ্রেণীর তারা আবার রাস্তায় বসে গেছে। সুতরাং তিন ক্যাটাগরিতে, এক ক্যাটাগরি কিন্তু খুব ভালো হয়েছে। যাই হোক, এখন যেটা আসছিলেন যে আপনার না, এসআইআর এই প্রসঙ্গে আরেকটি বিষয় জানতে চাই যে ব্রিটেন মতো একটি উন্নত রাষ্ট্রে সেখানে এ ধরনের বৈষম্য কেন থাকবে? অর্থাৎ যারা নিম্ন শ্রেণীর লোক রয়েছেন তারা কেন পথে পথে বসে যাবেন, আবার আরেকটি শ্রেণীর কথা বলছেন যে তারা লাভবান হয়েছেন। তো এই বিষয়টিকে একটু বুঝিয়ে বলবেন যে সেখানে কেন এই ধরনের বৈষম্য? বৈষম্য না, এটা হচ্ছে আমার অবস্থানের কারণে। আমার মনে করেন আমার যদি ইনকাম, কথার কথা বলছি, যে আমার যদি হয়তো দেখা গেছে সরকার একটা ফ্ল্যাট রেট দিয়ে দিছে, আপনার জন্য 25,000, আপনার জন্য 10,000 দিয়ে দিছে। দেখা গেল আমার ইনকাম যদি 50,000 হয়, 25,000 দেয়, আমি তো লুজার। আর আমার যদি 15,000 হয়, আমি যদি 25,000 পাই, 10,000 লাভে লাভে আসছি, সেই ক্যাটাগরি বলছি। সরকার বৈষম্য করে না আমার অবস্থান অনুযায়ী। সরকার তো ফ্ল্যাট রেট দিয়ে দিছে যে আপনার এক শ্রেণী 25,000 পাবেন, এক শ্রেণী 10,000 পাবেন, এক শ্রেণী আর কম পাবেন। দেখা গেল যে আমার ইনকাম মাসে 50,000 যদি হয়ে যায়, বছরে 50,000, সরকার যদি 25,000 দেয়, 25,000 লস। আর আমার যদি 15,000 হয়, আর আমি যদি পেয়ে যাই 25,000, তারপর 10,000 পাউন্ড লাভ হলো না। এই ক্যাটাগরি দেবে। সরকারের কিন্তু কোনো বৈষম্য করে না। এটা হলো গিয়ে ইকোনমিক অবস্থানের কারণ। অনেকের অবস্থা ভালো হয়েছে, সেটা বলছি আর কি। বিভিন্ন ভাবে গ্রান্ট দিয়েছে, লোন দিয়েছে, জি, তারপরে আরো বিভিন্ন ধরনের হেল্প দিয়েছে। সুতরাং সরকারি ভাবে মানুষ বিশাল বিশাল বড় বড় ব্যবসায়ী ছাড়া করতে পেরেছি। অনেকের জি, অবস্থান তেমন খারাপ হয় নাই আর কি। জি। মানে চলে গেছে একটা এখন তিন অবৈধ অবৈধ অভিবাসীর বিষয়ে যে প্রশ্নটি ছিল সেটির বিষয়ে যদি বলেন। অবৈধ অভিবাসীর বিষয়ে যেটা হয়েছে, সরকার নমনীয় এরকম হয় নাই। যেটা হচ্ছে এখন যেটা দরপাকড় করে নাই সেটা আছে, কিন্তু অবৈধ অভিবাসীর বিষয়ে এটা অবস্থা বলতে গেলে আরো খারাপ। এই জন্য আমি বলবো, জানি না বিভিন্ন মিডিয়ায় আসছে, বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভাবে অনেকে অনেক ধরনের নিউজ করে। ইনফ্যাক্ট অবৈধ অভিবাসীরা খুবই খারাপ অবস্থানে আছে। এখন তাদের জন্য কেউ কিছু করতেছে না, তাদের জন্য কেউ অ্যাপ্লিকেশন করে নাই, নমনীয় হয় নাই। বিভিন্ন ভাবে বলছে অ্যাপ্লাই করো, করলে তো আমরা দেখবো। কিন্তু এই ধরনের বাস্তবসম্মত প্রবাসীদের জন্য, অবৈধদের জন্য কোনো কিছু করেছে রিয়েল সেন্সে নাই। আমি নিজে প্র্যাকটিস করি প্রায় মানে 2 দশকের মতো কাছাকাছি। সুতরাং সেই ক্ষেত্রে মানে এখন তেমন নমনীয় নাই, বরঞ্চ এই অবৈধ অভিবাসীরা এখন খুব কষ্টে দিনানুবাদ করতেছে। কারণ তারা কাজ পাচ্ছে না, ব্যবসার দোকানপাট বন্ধ, সরকারের কোনো মানে কোনো ধরনের প্রণোদনা তাদের জন্য নাই। কোনো ধরনের, একমাত্র বলছে অবৈধ যারা রয়েছে তাদেরকে ভ্যাকসিনটা ফ্রি অফ চার্জ দিবে। এছাড়া আর কোনো ধরনের ফেসিলিটিস অবৈধদের জন্য এই সরকার দেয় নাই। হ্যাঁ, দীর্ঘদিন যান প্রধানমন্ত্রী যখন ছিলেন লন্ডন মেয়র, তিনি বলছিলেন অবৈধদের জন্য উনি কিছু একটা করবেন। এখনো একই সুর বলছেন, কিন্তু দিচ্ছেন না বাস্তবে। যেটা হয়ে গেছে যে সরকারে থাকলে মানে বিরোধী দলে থাকলে বা ক্ষমতা না থাকলে যা বলা যায়, লন্ডন মেয়র তো ক্ষমতা ছিল না অ্যামনেস্টি দেওয়ার জন্য, উনি সবসময় পাইকারি হারে বলে গেছেন যে অ্যামনেস্টি দেওয়া উচিত। এখন নিজে প্রধানমন্ত্রী হয়েছেন, এখন তো না করতে পারেন না, বলতেছেন ইয়েস আমরা দেওয়া উচিত, কিন্তু তোমরা তো অন্যভাবে জি। সুযোগ সুবিধা পাচ্ছ। জিনাত জান, আপনার কাছে জানতে চাইবো যে সামনেই তো ঈদ, আসলে ঈদকে ঘিরে বাঙালিদের সবসময় এক ধরনের উৎসবের একটা আমেজ থাকে, বিশেষ করে ঈদের আগে কেনাকাটার একটা আমেজ বিরাজ করে এবং কেনাকাটার ধুম পড়ে যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঈদকে সামনে রেখে লকডাউন থাকলেও তার মধ্যে শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে, দোকানপাট খুলে দেওয়া হয়েছে। তো সেখানকার কি অবস্থা, আপনাদের কি অবস্থা, আপনারা কি কেনাকাটা করছেন কিনা বা বাঙালিরা কি করছেন? আম, আমরা, হ্যাঁ, বাঙালিরা তো সবসময় কেনাকাটা পছন্দ করে। বাট আমরা আসলে এখনো সবাই সচেতনতা মেনটেন করে চলছে। আমরা অনলাইনটাকেই প্রায়োরিটি দিচ্ছি। অনলাইনে
যে সুবিধাটা এখন আছে, অনলাইনে আমরা কিনতে পারছি। তো আমরা অনলাইনেই আসলে বাঙালিরা আমি দেখলাম যে বেশিরভাগই অনলাইনেই শপিং করছে এখন। আহ, আর এমনিতে নর্মালি আমাদের এখানে ঈদের সময় সেরকম একটা মেলার মতো হয়, যেটা ইউজুয়ালি সব সময় হয় ঈদের আম, চার না, আপনি আগের আপনি আগের বলছিলেন যে অনলাইনে অনলাইনে আপনারা কেনাকাটা করছেন, এখন কি সেখানে জি শপিং মলগুলো খোলা নাই? আপনি তো বলছিলেন যে করোনা পরিস্থিতি সেখানে স্বাভাবিক, তো যে শপিং এই মল দেশি দোকান শপিং বাড়িগুলো তো মল, খোলা হ্যাঁ থাকার এই কথা। দেশি হ্যাঁ এই দেশি শপিং মলগুলো তো খুলছেই, বাট ঈদের জন্য আসলে বাঙালিরা যেরকম কাপড় চোপড় যেরকম কেনাকাটা করেন সেটা তো আর এখানকার শপিং মলে অ্যাভেলেবল না, তো সেটার জন্য আমরা অনলাইন ইউজ করছি। বাট হ্যাঁ, রেগুলার শপিং মলগুলো তো খোলাই আছে এবং ওগুলা খুব ভালোভাবে ডিস্টেন্স মেনটেন করছে, ওগুলাতে সবাই যাচ্ছে। জি আমাদের বাংলাদেশিদের কথা বললেন যে তারা বেশিরভাগ ব্যবসা বাণিজ্য করে ওকলামতে যারা রয়েছেন, তো তাদের দোকানপাট বা এই যে ঈদ কেন্দ্রিত পোশাক আশাকের দোকান এগুলো আছে কিনা, এবং সেখানে তো নিশ্চয়ই কেনাকাটার যেন খোলা থাকার কথা। আহ, জি না ওরকম আসলে দেশীয় গ্রোসারির দোকান শুধু আছেন বাঙালিদের, কিন্তু যেগুলো ব্যবসা এটা এই দেশি ব্যবসা তারা করেন, আম, যেটা আমাদের যেটা বাঙালিদের যেই কাপড় চোপড় ওরকম নেই এখানে আসলে। যাই হোক, ঈদ এগিয়ে আসছে, আমরা আশা করব যে ঈদের আগ দিয়ে নিশ্চয়ই পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনাদের কেনাকাটা হয়তো সরাসরি গিয়ে কিনতে পারবেন, সেই প্রত্যাশা অবশ্যই করছি। আমরা তারেক চৌধুরী আপনার কাছে জানতে চাইব যে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে যুক্তরাজ্য সরকার, তো এই সুযোগটি আমরা নিতে পারবো কিনা এবং বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী সেখানে যেতে পারবেন কিনা এই সুযোগটি নিয়ে। ধন্যবাদ। শিক্ষার্থীর জন্য যেটা হয়েছে, মানে এন্ট্রিটা তেমন সহজ করে নাই। যেটা কিছু কিছু জিনিস প্রচারণা আছে। একটা হচ্ছে কেউ যদি আসে তাহলে কিছু কিছু জিনিস পেয়েছে আসার পরে, কিন্তু প্রথম এন্ট্রিটা কিন্তু সহজ করে নাই। এটা হয়তো তলানিতে গিয়ে কেউ খুঁজে দেখে নাই যে কি সহজ করেছে। আসার ব্যাপারটা কিন্তু মানে আগের মতো রয়েছে। আসার পরে যেটা হয়েছে, আপনি 1 বছর পরে সেখানে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে না। এখানে গ্রাজুয়েশন করার পরে আপনি 2 বছরের জন্য ফ্রি থাকতে পারবেন কাজ খোঁজার জন্য। এখানে পিএইচডি করার পরে আপনি 3 বছর থাকতে পারবেন কাজ খোঁজার জন্য। আপনি 12 মাস পরে থাকলে ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখন কম্পালসারি তারা করে নাই যে আপনার একটা অপশন আছে যে শিক্ষা প্রতিষ্ঠান যদি ইচ্ছা করে তাহলে আপনাকে মানে নিজেরাই অ্যাসেস করতে পারবে ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। সুতরাং ওভারঅল যেটা রয়েছে যে ব্রিলিয়েন্ট যদি কেউ হয়, একবার প্রবেশ করতে পারে, তাহলে সেখানে থাকার জন্য একটা ব্যবস্থা করতে পারবে, কাজ করতে পারবে। এই বিষয়টা করেছে। প্লাস পরবর্তীতে 1 বছর পরে যে আপনার ব্যাংক স্টেটমেন্টে ফান্ডস দেখাতে হবে, এই ফান্ড গুলো লাগবে না। কিন্তু আসার জন্য প্রথম যে ধাপটা, সেই ধাপটা আগের মতোই রয়ে গেছে, কোনো ধরনের চেঞ্জ হয় নাই। সুতরাং কেউ যদি ব্রিলিয়েন্ট হয়, কেউ এজেন্সির মাধ্যমে হোক বা ইউনিভার্সিটির মাধ্যমে যদি যোগাযোগ করে, এই সহজে আসতে পারবে। শর্ত হচ্ছে তাকে সে ইংলিশটা ভালো করে জানতে হবে। যেটা আগে ছিল কম্পালসারি, এখন বলছে ইউনিভার্সিটি ইচ্ছা করে তারা নিজেরাই অ্যাসেস করতে পারবে। এই ল্যাঙ্গুয়েজটার জন্য কম্পালসারি যে দিদি হবে এরকম না, তারা নিজেরাই অ্যাসেস করবে। সুতরাং সেই অর্থে সহজ, আসার পরে সহজ, আসার আগে সহজ হয় নাই। এবং একবার আসলে তার রাস্তা খুলে যাবে। এই জন্যই যারা বিভিন্ন ধরনের কোর্স রয়েছে আপনার, সেখানে আসবে, আসার পরে 2 বছর মানে কাজ খুঁজতে পারবে, তার ইচ্ছা মতো কাজ খুঁজতে পারবে কোথায় তার রেলিভেন্ট ফিল্ডে, অ্যাকাউন্টিংস বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, সায়েন্স বলেন, ম্যাথস বলেন, অসংখ্য মানে ফিল্ড রয়েছে যেখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে শর্টেজ রয়েছে। সুতরাং এটা আরেকটা পিএইচডির ক্ষেত্রে বললাম বা প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে 3 বছর সে ব্যারিস্টারি পাস আসলো, অ্যাকাউন্টেন্সি আসলো, ডক্টর মানে ডিগ্রি নিতে আসলো, সেই ক্ষেত্রে কিছু রিসিভ পাবে। একটা অসুবিধা এখন হচ্ছে, এই জন্য যারা আসবে এটা খোঁজ নিয়ে আসতে হবে। অনেক ইউনিভার্সিটি কিন্তু এখনো লকডাউনের কারণে পুরোপুরি তারা কোর্স করতেছে না ফেস টু ফেস, যার ফলে এই অনলাইন কোর্স করতেছে। অনেকে হুট করে চলে আসতেছে, আসার পরে আবার বলতেছে ইউনিভার্সিটিতে তোমার তো অনলাইন কোর্স, তুমি বাড়িতে চলে যাও। এই ভিসা নিয়ে একটা জটিলতা এই মুহূর্তে চলছে আর কি। অনেকেই চলে আসছে, ভিসা দিয়ে দিচ্ছে, এগুলি একটু সমন্বয়ের অভাব, জানে না, অত আসার পরে আবার লকডাউন হয়ে গেছে। যদিও একটা সুসংবাদ আমাদের জন্য যে আমরা লকডাউনের কাল অতিক্রান্ত করতেছি। একমাত্র একটা সংখ্যা যে থার্ড ওয়েভ যদি আসে তাহলে তো আমরা আবার বন্ধ থাকতে হতে পারে। থার্ড ওয়েভ যদি না আসে তাহলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো, ফেস টু ফেস ইয়েতে আসবে, সেক্ষেত্রে ভালো। এছাড়া যারা স্টুডেন্ট হিসেবে এখন আসতে চায়, সবকিছু ঠিকঠাক থাকলেও একটা জিনিস বলবো, খোঁজ নিয়ে আসবেন অনলাইন ক্লাস করতেছে কিনা, সম্ভাবনা আছে কিনা, এবং আসলে পরে ভিসার কি অবস্থা হবে, এই বিষয়টা খোঁজ নিয়ে আসতে হবে এখন।
যে আপনি আপনি যেটা বলছিলেন যে আসলে একটা শ্রেণী তো আছেই যে এরকম একটা প্রচারণা চালিয়ে সেখান থেকে সুবিধা আদায় করতে চাইবে, যে শিক্ষার্থীদের জন্য এই সুবিধা রয়েছে বা নানা ধরনের প্রচারণা আছে। আপনি একটি কথা বলছিলেন যে যাওয়ার পরে অনেক কিছু শিথিল হয়েছে বা কাজ করবেন, সুযোগ সুবিধা পাবেন বা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, কিন্তু যাওয়ার আগে সেটি নয়। তো যাওয়ার জন্য কি করতে হবে? যারা নতুন করে যেতে চান, সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে যেতে চান, তাদের জন্য কি করতে হবে? এটা হচ্ছে যে যারা যেতে চান, এখন ইউনিভার্সিটি গুলো যেটা হয়, আপনার তৃতীয় পক্ষ যারা এজেন্ট রয়েছে, ইউনিভার্সিটি পার্সেন্টেজ দেয় এই যে এজেন্ট গুলাকে, পয়সা দেয়। সেই ক্ষেত্রে আপনার হিউজ পয়সা দিয়ে কোন এজেন্টকে আপনার মানে আপনি যোগ্য কিনা, এডমিট করবে কিনা, এটা প্রথমত যারা স্টুডেন্ট নিজেরা ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতে পারে, ইউনিভার্সিটি অ্যাসেস করবে। আর যদি আপনার কোনো এজেন্ট, যারা ইউনিভার্সিটির এজেন্ট, জেনুইন এজেন্ট কিনা খোঁজ নেবে। এবং এজেন্ট নরমালি আপনার পয়সা দেওয়ার দরকার নাই, কারণ প্রতিটা স্টুডেন্ট এটা বৈধ, এটা কোনো অবৈধ ব্যাপার নয়। ইউনিভার্সিটি বলে দিয়ে দেয় একটা ছাত্র দিলে এই ফিস থেকে আমরা 10% দিব, 20% দিব। সুতরাং আমি যদি ইউনিভার্সিটি ভর্তি হই বা কোনো এজেন্টের মাধ্যমে, এজেন্ট যদি আমাকে হেল্প করে, আমি যে ফিস দিলাম এই আমার আমার বিপরীতে ইউনিভার্সিটি থেকে সে ফিস পাবে। সুতরাং এজেন্ট থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি জন্য ফিস দেবো, আপনি ইউনিভার্সিটি পাচ্ছেন, দেখুন তো অবৈধ না, এটা বৈধভাবে হচ্ছে। সুতরাং এজেন্ট জেনুইন কিনা খোঁজ নেবেন। আর নিজে যথেষ্ট কনফিডেন্ট থাকলে নিজে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করেন, কাগজপত্র পাঠান, ইউনিভার্সিটি চিঠি দিবে, আপনি নিজে যোগাযোগ করে আসতে পারবেন। তার জন্য আপনাকে মানে খুব বেশিতে মানে খাটতে হবে তারকম না, শুধুমাত্র ওয়েবসাইট সার্চ করবেন, ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট চুজ করবেন, আপনার কাগজপত্র পাঠাবেন, অ্যাডমিশন বলে দিবে যে আপনার এই বিষয়টা। আর নিজে জেনে আসবেন যে কোর্সটা কখন শুরু হবে, কিভাবে হবে, ইউনিভার্সিটি ইমেল করবেন। এখানকার সবগুলো ইউনিভার্সিটি খুবই হেল্পফুল। যদিও এখন লকডাউনের কারণে কিছু বাড়ি থেকে কাজ করতেছে, একটু স্লো রেসপন্স আসছে, কিন্তু তার নরমালি খুবই ওয়েলকামিং। সুতরাং সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর কোন লেভেলের ইউনিভার্সিটি, সে তার র্যাঙ্কিং কি, এইগুলি খোঁজ খবর নেওয়া খুবই জরুরি এবং নিজেরা করা সম্ভব। এবং এজেন্টের কথা বিশ্বাস করলেও সেকেন্ডলি নিজেই আপনি ভেরিফাই করবেন। জি, মানে নিজেকে আপনি যেটি বলতে চাচ্ছেন, যারা যেতে আগ্রহী তাদের নিজেদের খোঁজ খবর নিতে হবে, কারো উপর নির্ভরশীল হলে চলবে না। আরেকটি ছোট্ট প্রশ্ন করে আপনার কাছে শেষ করবো, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। সেটি হচ্ছে যে এটি তো স্টুডেন্টদের ক্ষেত্রে বললেন, কিন্তু ব্রেক্সিট কার্যকর আমরা জানি যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে কাজ করতে যেত, এখন তো সেই সুযোগটি আর নেই। সেই জায়গাটি বাংলাদেশিরা দখল করতে পারে কিনা, বা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী যাওয়ার সম্ভাবনা কতখানি? এখন পেশাজীবীর জন্য অনেক রাস্তা রয়েছে, টু বি অনেস্ট। এমনিতে ওভারঅল কোনো দরজা খুলছে এরকম না, কিন্তু যেহেতু ভ্যাকেন্সি রয়েছে, মনে করেন আমি যদি বলি অনেকগুলি রয়েছে, আমি একটা বলবো এই মুহূর্তে। মনে করেন কেউ যদি সিঙ্গার হয়, কেউ যদি নৃত্যশিল্পী হয়, কেউ যদি আপনার এই যে টেলিভিশন সাংবাদিক হয়, বা পারফর্মার, ক্রিয়েটিভ আর্টিস্ট হয়, সে মাত্র মানে কোনো ধরনের বেতন ভাতা কোনো কিছু দেখাতে হবে না এখানে। সে যদি মনে করেন পটেনশিয়াল, বাংলাদেশে মনে করেন প্রমিনেন্ট একজন সিঙ্গার, সে দুইটা মানে টেলিভিশনে দুইটা রিপোর্ট আসলো, দুইটা রিপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে দুইটা সংস্থা থেকে দুইটা চিঠি, দুইটা রিপোর্ট, আর ইউকে থেকে যদি একটা চিঠি, একজন একটা সংস্থা চিঠি দিবে যে ইয়েস সে গুড ইন পারফর্মিং আর্টস ও পারফর্ম, যা যা করে সে বিষয় পেতে পারে। সুতরাং শিল্পীদের জন্য, গায়কদের জন্য, যে ইনস্ট্রুমেন্ট বাজায় তার জন্য, ক্রিয়েটিভ আর্টিস্টদের জন্য মানে খুবই ইজি। সুতরাং এইটা একটা বলে দিলাম যে এটার জন্য আপনাকে কাজও দেখাতে হবে না, কোনো স্পন্সর দেখাতে হবে না, সিম্পল বাংলাদেশ থেকে দুইটা লেটার, অথবা আপনি যদি ইন্টারন্যাশনালি পারফর্ম করে থাকেন বাংলাদেশ বা আরেকটা দেশ থেকে, দুইটা দেশ থেকে লেটার, আর ইউকে থেকে একটা সংস্থা বলবে যে ইয়েস আমরা তার ভেরিফাই করেছি, সুতরাং তাকে নেওয়া যায়, ভিসা সহজে পেতে পারে। পারফর্মিং আর্টের জন্য, সিঙ্গারদের জন্য, নাচ যারা করে, তারা বাঁশি বাজায়, তারা গিটার বাজায়, হারমোনিয়াম বাজায়, যে ক্ষেত্রে মোটামুটি মানে তার পটেনশিয়াল রয়েছে, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, সে আসতে পারবে। এটা পারফর্মিং আর্টস এর জন্য। আপনি বিজনেসের জন্য নতুন নতুন করছে, আপনি যদি বিজনেস যদি ইনভেস্টর হিসেবে আসতে চান, মানে প্ল্যানটা ভালো করে দিতে পারেন যে ইউ উইল ডু সামথিং ডিফারেন্ট এবং ক্রিয়েটিভ কিছু করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন। তারেক চৌধুরী, ধন্যবাদ। ধন্যবাদ তারেক চৌধুরী, আপনি অনেক সহজ করে এবং বুঝিয়ে বললেন। বিশেষ করে যারা পারফর্মার রয়েছেন তারা নিশ্চয়ই এই সুযোগটি গ্রহণ করবেন এবং আমাদের অনুষ্ঠান দেখার মাধ্যমে, আপনার কথা শোনার মাধ্যমে তারা উদ্বুদ্ধ হবেন। আপনাকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। জিনাত জাহান, আপনাকেও ধন্যবাদ। সুদূর যুক্তরাষ্ট্র থেকে আপনি সংযুক্ত হয়ে অনেক কথা শুনেছেন, বিশেষ করে বাঙালিরা কেমন আছেন সেসব বিষয়ে আমাদেরকে জানিয়েছেন, এবং আপনারা আমাদের মাধ্যমে, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে নিশ্চয়ই প্রবাসী বাংলাদেশের আপনাদের কথা শুনেছে। সবাই আপনাদের এই কথা শুনে উপকৃত হবেন। আগামী পর্ব
পর্বগুলোতে প্রিয় দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও অন্যান্য দেশের অতিথিদের নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।